পৃথিবীর সবচেয়ে দুর্গম অঞ্চল হিমালয়, যেখানে বাতাসে অক্সিজেন কম, কিন্তু এখন সেখানে শ্বাস নিচ্ছে এক নতুন শক্তি। চীন সেখানে গড়ে তুলেছে এমন এক জগৎ যা মানচিত্র বদলে দেবে। রাতের অন্ধকারে তুষারের নিচে ধীরে ধীরে জেগে উঠছে সড়ক, রেল, বিমান ঘাঁটি, বাঁধ, বিদ্যুৎ কেন্দ্র, নিঃশব্দ সামরিক বিপ্লব। প্রতিটি রাস্তা যেন ট্যাঙ্কের পথ, প্রতিটি বিমানবন্দর যেন যুদ্ধের রানওয়ে, প্রতিটি বাঁধ যেন ভবিষ্যতের অস্ত্র। হিমালয়ের বুক চিরে চীন তৈরি করছে দ্বৈত ব্যবহারের অবকাঠামো, যেগুলো বেসামরিক মনে হলেও মুহূর্তেই সামরিক ঘাঁটিতে পরিণত হতে পারে। তিব্বতের পর্বতমালা এখন কেবল পর্যটনের স্বপ্ন নয়, বরং সামরিক ঘুঁটি সাজানোর মাঠ। 2020 সালের পর থেকে চীন শুরু করেছে অবিশ্বাস্য এক নির্মাণযোগ্য 300টির বেশি প্রকল্প চলছে শুধু তিব্বতে। G219 মহাসড়ক এখন শক্তিশালী। যেখানে আগে সৈন্য পাঠাতে সপ্তাহ লাগত, এখন ট্যাঙ্ক চলে যাচ্ছে কয়েকদিনে। G315, G318 সব রাস্তাই হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত। এগুলো আর সাধারণ পথ নয়, এগুলো সামরিক করিডোর। আকাশেও ছোঁয়া চীনের ছায়া। শিগাৎসে হ্যাপিং বিমানবন্দর এখন রণাঙ্গন। সেখানে হেলিকপ্টার প্যাড, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি J-11 যুদ্ধ বিমানও মোতায়েন। আরও বিমান ঘাঁটি তৈরি হচ্ছে সানান লংজি, নগরী লুংসা, হোটান, কাশগড়। সব জায়গায় একটাই চিত্র, চীনের পতাকা, যুদ্ধের প্রস্তুতি। এই ঘাঁটিগুলোর অনেকগুলো ভারতের সীমান্ত থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। চীন শুধু আকাশ নয়, মাটিকেও নিয়ন্ত্রণে আনছে। তিব্বতের মধ্য দিয়ে তৈরি হচ্ছে সিচুয়ান তিব্বত রেল লাইন। 1600 কিলোমিটার দীর্ঘ এই রেল লাইন একদিনে সেনা ও অস্ত্র পৌঁছে দিতে পারবে সীমান্তে। মাত্র 13 ঘন্টায় লাসা থেকে চেংদু যেন এক যুদ্ধযন্ত্রের শিরা উপশিরা গড়ে উঠছে পাহাড়ের তলায়। জলযুদ্ধের প্রস্তুতি। তিব্বতের নদীগুলো একসময় ছিল শান্ত, এখন সেখানে দাঁড়িয়েছে লোহার দেয়াল, কংক্রিটের বাঁধ। চীনের নতুন প্রকল্প মেডক মেগা ড্যাম, বিশ্বের সবচেয়ে বড় বাঁধ হতে যাচ্ছে এটি। খরচ $137 বিলিয়ন। বিদ্যুৎ উৎপাদন করবে 60 গিগাওয়াট, 3 গুণ 3 গর্জেস ড্যামের। কিন্তু ভয়টা অন্য জায়গায়। এই নদী তো নিচে নেমে যায় ভারতের অরুণাচলের দিকে। তাই আশঙ্কা, একদিন চীন চাইলে জল আটকাতে পারবে, আবার হঠাৎ ছেড়ে দিতে পারবে। এক চাপে খরা, অন্য চাপে বন্যা। আরও পশ্চিমে চীন গোপনে বানাচ্ছে আরেক মেগা ড্যাম মাবজা জাংবু নদীতে। তথ্য গোপন, কিন্তু স্যাটেলাইট বলছে এটিও বিশাল। জল থেকে শক্তি, শক্তি থেকে প্রভাব। তিব্বতের নদীগুলো কেবল পানি নয়, এগুলো শক্তির শিরা। এই জলই ভারতের আসাম, অরুণাচলের জীবন রস। চীন যদি কখনো এই প্রবাহকে অস্ত্র বানায়, যুগের নতুন জ্বালানি যুদ্ধ। চীন জানে ভবিষ্যতের যুদ্ধ কেবল বন্দুকে নয়, বিদ্যুতে। এআই যুগের ডেটা সেন্টারগুলো গিলে খাচ্ছে বিদ্যুৎ। একটি সেন্টারে খরচ করে ছোট শহরের সমান শক্তি। তাই চীন চাইছে আগেই প্রস্তুত থাকতে। তার বিদ্যুৎ উৎপাদন গত 25 বছরে 4 গুণ বেড়েছে, আর তিব্বতের জলবিদ্যুৎ হবে সেই জ্বালানির প্রাণ। ভারতের সামনে নীরব বার্তা। চীনের সব কাজের পেছনে আছে এক ঠান্ডা কৌশল। তাদের আসল মনোযোগ তাইওয়ানে, কিন্তু ভয় ধরেছে ভারতের মনে। যদি পূর্ব সীমান্তে যুদ্ধ লাগে, তাহলে পশ্চিম দিক থেকে ভারত যেন সুযোগ না নেয়। সেজন্যই এই পাহাড়ি শক্তি নির্মাণ। এই অবকাঠামো চীনের জন্য ঢাল, যুদ্ধ ঠেকাতে যুদ্ধের প্রস্তুতি। কিন্তু সমস্যা হলো, দুই দিকের আস্থা শূন্য। চীনের চোখে এটি প্রতিরক্ষা, ভারতের চোখে এটা আগ্রাসন। ফলে প্রতিটি রাস্তা, প্রতিটি বিমানবন্দর, প্রতিটি বাঁধ এখন পরিণত হয়েছে এক অদৃশ্য সংঘর্ষ ক্ষেত্রে। সেপ্টেম্বরে যখন রাশিয়ার ড্রোনগুলো পোল্যান্ডের আকাশ ছুঁয়ে যায়, তখন ইউরোপ কেঁপে ওঠে। ন্যাটো দ্রুত যুদ্ধবিমান উড়ায়। তারা ছড়ে A9 সাইড উইন্ডার ক্ষেপণাস্ত্র। প্রতিটির দাম $4 লাখ বেশি। আর যে ড্রোনগুলো তারা ভূপাতিত করে, সেগুলোর দাম ক্ষেপণাস্ত্রের তুলনায় শতভাগেরও কম। এ যেন কোটি টাকায় কয়েন মারার খেলা। এস্তোনিয়াতেও ঘটল একই কাহিনী। রুশ বিমান আকাশে ঢুকতেই ইতালির F-35 আর তুরস্কের AWACS জেগে উঠল। প্রতি ঘন্টার উড়ান যোগ করল হাজার হাজার ডলার খরচের হিসাব। রুশ ড্রোনগুলো সস্তা, ভীষণ সস্তা। আর এখানেই ইউরোপের দুর্বলতা নগ্ন হয়ে বেরিয়ে পড়ে। ব্যয়বহুল প্রতিরক্ষা তুচ্ছ আক্রমণের সামনে ভঙ্গুর হয়ে পড়ছে। এ কারণেই ইউরোপের নীতি নির্ধারকরা ভাবছেন এক নতুন দেয়াল, দ্য ড্রোন ওয়াল। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ফন ডার লায়েন 10 সেপ্টেম্বর তার ভাষণে এই ধারণা দেন।
তিনি বলেছিলেন, ফিনল্যান্ড থেকে রোমানিয়া পর্যন্ত এক নতুন প্রতিরক্ষা রেখা, ড্রোন বিরোধী এক বিশাল ঢাল। এই দেয়াল কংক্রিটের নয়, এটি তৈরি হবে রাডার, জ্যামার আর প্রতিরোধী অস্ত্রে। একবার চালু হলে এটি শনাক্ত করতে পারবে শত্রুর ড্রোনকে আর ধ্বংস করতে পারবে এমন দামে যে খরচ ন্যাটোর বর্তমান নীতির তুলনায় অতি সামান্য। কারণ ইউরোপ এখন বুঝেছে, $1000 ড্রোনকে ধ্বংস করতে লাখো ডলারের ক্ষেপণাস্ত্র ছোড়া মানে নিজের কফিনে পেরেক ঠোকার মতোই নির্বুদ্ধিতা। শীতল যুদ্ধের সময় ইউরোপের আকাশে ছিল ভিন্ন হুমকি, রাডার চেইন, ইন্টারসেপ্টর স্কোয়াড্রন, পারমাণবিক প্রতিরক্ষা, সবই সাজানো ছিল মানুষের চালানো বোমারু বিমানের জন্য। ব্যয়বহুল অস্ত্রের বিপরীতে ব্যয়বহুল প্রতিরক্ষা, ভারসাম্যপূর্ণ খেলা। কিন্তু আজ যুদ্ধ বদলে গেছে। আজ শত্রু আসে ঝাঁকে ঝাঁকে ছোট ড্রোন হয়ে, ধীরে চলে, নিচে উড়ে, অথচ মারাত্মক। এগুলো বানানো সহজ, দাম কম আর ক্ষতির পরও সহজে প্রতিস্থাপনযোগ্য। ইউক্রেনের যুদ্ধ সেই সত্যটাই উন্মোচন করেছে। ড্রোন এখন যুদ্ধক্ষেত্রের হৃৎপিণ্ড। এক ড্রোন উড়িয়ে দিতে পারে $1 মিলিয়ন ট্যাঙ্ক, থামিয়ে দিতে পারে রসদ, ধ্বংস করতে পারে বিদ্যুৎ কেন্দ্র, এমনকি শহর। ন্যাটো এখন বুঝছে, পুরনো সোভিয়েত বিরোধী প্রতিরক্ষা আর চলে না। নতুন হুমকি এসেছে, আটটা মোকাবিলার জন্য দরকার নতুন কৌশল। সেপ্টেম্বর 2025, রাশিয়ার আকাশ লঙ্ঘন নিয়ে ন্যাটোর ঘুম হারাম। পোল্যান্ডের সীমানা পেরোয় 2 ডজন শাহেদ ধরনের ড্রোন। কিছু গুলি করে নামানো যায়, অনেকগুলো হারিয়ে যায় অদৃশ্যের মতো। কিছুদিন পর এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে 3টি রুশ MiG-31 যুদ্ধ বিমান। 12 মিনিট ওরা উড়ে বেড়ায়। তারপরেই ইতালির F-35 উঠে পড়ে তারা দিতে। তারপর তুরস্ক পাঠায় AWACS নজরদারি বিমান। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র সতর্কতা। ডেনমার্কেও দেখা যায় ড্রোন উঠতে। বিমানবন্দর বন্ধ, সামরিক ঘাঁটি লকডাউন। কোপেনহেগেন আর অস্লোয় বন্ধ প্রধান এয়ারপোর্ট। মাসের শেষে আবারও দেখা যায় রুশ বিমানগুলো বাল্টিক আকাশ ঘেঁষে উঠছে। ন্যাটো বাধ্য হয় একের পর এক ইন্টারসেপ্টর করতে। কিন্তু এই ঘটনাগুলো হঠাৎ নয়, এগুলো পরিকল্পিত। মস্কো চায় ইউরোপের ঐক্য ভাঙতে, ন্যাটোর প্রতিক্রিয়া মাপতে। কত দ্রুত তারা উঠে দাঁড়ায়, কোন অস্ত্র ব্যবহার করে, কত সময় লাগে, সব তথ্য সংগ্রহ করে রাশিয়া। একটি এস্তোনিয়া ঘটনার উদাহরণই যথেষ্ট। ন্যাটো প্রতিক্রিয়া জানাতে নেয় 12 মিনিট। এই 12 মিনিটে খরচ হয় বিপুল অর্থ। F-35 এর প্রতি ঘন্টার খরচ $40,000 আর AWACS এর 66,000। বিমানবন্দর বন্ধে যোগ হয় আরও কোটি টাকার ক্ষতি। রাশিয়া জানে এই ফাঁকফোকর, জানে এই অর্থনৈতিক দুর্বলতা। ইউরোপও জানে, তাই তারা বলছে, সময় এসেছে নতুন দেয়ালের, সময় এসেছে ড্রোন ওয়ালের। এই দেয়াল দেখতে কেমন হবে, কবে তৈরি হবে, কে অর্থ দেবে, সবই এখনো অনিশ্চিত। হয়তো একাধিক স্তরে সাজানো সেন্সর, রাডার, লেজার, জ্যামার, প্রতিরোধী ড্রোন। এক বিশাল নেটওয়ার্ক যা সমন্বিতভাবে শত্রু ড্রোন শনাক্ত ও ধ্বংস করবে সীমান্ত ছাড়িয়ে আসার আগে। ইউক্রেন, মলদোভাকেও এই প্রকল্পে যুক্ত করা হতে পারে। বিশ্বজুড়ে এখনই চলছে ড্রোন বিরোধী প্রযুক্তির দৌড়। ইউক্রেন ব্যবহার করছে শব্দ সংবেদনশীল সেন্সর। আমেরিকার ব্লু হোলোকাস্ট লেজার মাত্র $3 এক ড্রোন গলিয়ে দিতে পারে। ইউরোপ চায় এসব অভিজ্ঞতা কাজে লাগাতে, কিন্তু 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্তে এমন নেটওয়ার্ক গড়া সহজ নয়। ইউরোপীয় প্রতিরক্ষা কমিশনার আন্দ্রেয়াস কুবিলিও বলেছেন, প্রাথমিক শনাক্তকরণ ব্যবস্থা আমরা 1 বছরে দাঁড় করাতে পারবো, কিন্তু পূর্ণাঙ্গ প্রতিরক্ষা জাল বানাতে সময় লাগবে অনেক। সবচেয়ে বড় প্রশ্ন অর্থ। কে দেবে এই বিশাল ব্যয়? নতুন তহবিল, পুরনো প্রতিরক্ষা বাজেট থেকে কাটছাট, নাকি সদস্য দেশগুলোর যৌথ অনুদান? কেউ নিশ্চিত নয়। তবে একটা জিনিস নিশ্চিত, ইউরোপের প্রতিরক্ষা শিল্পে শুরু হবে সোনার যুগ। রাডার, লেজার, জ্যামার, ড্রোন, সবকিছুরই চাহিদা আকাশ ছোঁয়া। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সুইডেন হবে এই প্রকল্পের মেরুদণ্ড। কিন্তু বাইরে থেকে আসবে খেলোয়াড়, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, তুরস্ক। তবু সবচেয়ে কঠিন কাজ হবে ঐক্য। ডজন ডজন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা একত্র করা সহজ নয়। লাগবে একই প্রযুক্তি মান, নিরাপদ যোগাযোগ, যৌথ মহড়া, আর সবচেয়ে কঠিন রাজনৈতিক ছাড়। ইউরোপকে কিছুটা সার্বভৌমত্ব ছেড়ে দিতে হবে ব্রাসেলসের হাতে, যদি তারা চায় ড্রোন বল সত্যিকার অর্থে কাজ করুক। তবে হয়তো এবার ভয়ই এক করবে ইউরোপকে, কারণ ইতিহাস বলছে মস্কোর ভয় ব্রাসেলসের আহ্বানের চেয়েও বেশি শক্তিশালী। ইউরোপ আজ আকাশের দিকে তাকিয়ে আছে, ড্রোনের ভন ভন শব্দে তার ভবিষ্যৎ লিখছে এক নতুন যুদ্ধের ভাষায়। রাফাল বনাম জেট-NC, আকাশের সিংহাসনে কার রাজত্ব? ফ্রান্সের গর্জন নাকি চীনের ঝড়? আকাশ, যেখানে গতি মানেই বেঁচে থাকা আর ভুল মানেই ধ্বংস।
সেই নীল শূন্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দুটি যুদ্ধ বিমান, ফ্রান্সের রাফাল আর চীনের জে-10সি। দেখতে ভিন্ন, প্রযুক্তিতে আলাদা, কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধে কে হবে রাজা? রাফাল হলো এক বহুমুখী যুদ্ধ বিমান যা তৈরি করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। এই বিমানের গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, আর এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ রাফাল কেবল আকাশযুদ্ধের অস্ত্র নয়, এটি এক উড়ন্ত শক্তির প্রতীক, এক মহাশক্তিধর যুদ্ধযন্ত্র। অন্যদিকে জে-10সি হলো চীনের আধুনিক ফাইটার জেট, যা সজ্জিত শক্তিশালী নিক্স রাডার এবং AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে প্রযুক্তি দিয়ে। এটি চীনের সামরিক প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে রাফালের সেন্সর প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে করেছে আরও নির্ভরযোগ্য ও মারাত্মক। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় রাফাল যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপকভাবে। পাকিস্তানের দাবি ছিল তারা চীনের তৈরি জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান দিয়ে ভারতের একটি রাফাল ভূপাতিত করেছে, তবে ভারত সেই দাবি অস্বীকার করেছিল। এখন আবার আলোচনায় এসেছে জে-10সি যুদ্ধ বিমান, তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ এ মাসের শুরুর দিকে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশ চীন থেকে প্রায় $2 বিলিয়ন ব্যয়ে 20টি জে-10সি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এই জে-10সি আসলে জে-10সি বি মডেলের রপ্তানিযোগ্য সংস্করণ, যা বিদেশি ক্রেতাদের জন্য চীন তৈরি করেছে। এরপর স্বাভাবিকভাবেই দুই ধরনের যুদ্ধ বিমানের পার্থক্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে। প্রশ্নটা এখন একটাই, রাফাল আর জে-10সি দুইয়ের মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়? ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধ বিমান যেন আকাশের সর্বগামী যোদ্ধা। ঘন্টায় গতি 2200 কিলোমিটার, আক্রমণ চালাতে পারে শত্রুর মাটিতে, আকাশে, এমনকি সমুদ্রেও। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক, এটি বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। অন্যদিকে চীনের তৈরি জে-10সি হলো এক আধুনিক, স্মার্ট ও দ্রুত প্রতিদ্বন্দ্বী, যা রয়েছে শক্তিশালী AESA রাডার আর উন্নত এভিওনিক্স সিস্টেম। কিন্তু পার্থক্য সেখানেই শেষ নয়। রাফাল চলে দুটি ইঞ্জিনে, মানে এক ইঞ্জিনে আঘাত লাগলেও আরেকটি তাকে বাঁচিয়ে আনতে পারে। বিপরীতে জে-10সি হলো একক ইঞ্জিনের যুদ্ধ বিমান, দাম কম কিন্তু ঝুঁকি বেশি। যুদ্ধক্ষেত্রে একবার ইঞ্জিনের সমস্যা হলে পাইলটের জীবন বাজি। ওজন আর বহন ক্ষমতার দিক থেকেও রাফাল এগিয়ে। এর সর্বোচ্চ টেক অফ ওজন 24.5 টন, যেখানে জে-10সির সীমা প্রায় 19 টন। এর মানে রাফাল নিতে পারে বেশি জ্বালানি, উঠতে পারে অনেক দূরে, আর বহন করতে পারে আরও ভারী অস্ত্র ভাণ্ডার। দূরপাল্লার যুদ্ধে কে এগিয়ে? রাফালকে ধরা হয় লং রেঞ্জ যোদ্ধা, যে শত্রুকে অনেক দূর থেকেই ধ্বংস করতে পারে, আর জে-10সি কার্যকর মিড রেঞ্জ লড়াইয়ে। তবে জে-10সির হাতে আছে ভয়ঙ্কর অস্ত্র, PL-15 মিসাইল, যা চোখে দেখা যায় না এমন লক্ষ্যেও আঘাত হানতে পারে। এই মিসাইল নিজেই রাডার চালিয়ে লক্ষ্য খুঁজে নেয়, তাই রাফালের মতো প্রতিপক্ষকেও ভোগাতে পারে অনেক দূর থেকে। তবে ফরাসি রাফালকে আলাদা করেছে এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম স্পেকট্রা। এটি শুধু শত্রু রাডার এড়াতেই নয়, বরং তাদের যোগাযোগও জ্যাম করে দিতে পারে। বিশ্লেষকরা বলেন রাফালের স্পেকট্রা সিস্টেম বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধ প্রযুক্তি। রাফালে রয়েছে 14টি হার্ড পয়েন্ট, যেখানে ট্যাঙ্ক, মিসাইল, ক্রুজ অস্ত্র সব একসাথে বহনযোগ্য। জে-10সি যদিও প্রযুক্তিতে এগিয়ে আসছে, তবুও যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতায় পিছিয়ে। রাফাল ইতোমধ্যে লিবিয়া, সিরিয়া ও আফ্রিকার যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। জে-10সি এখনও তুলনামূলক নতুন মুখ। আর দাম, এখানেই জে-10সির জয়। একটি রাফালের দাম যেখানে $80 থেকে $125 মিলিয়ন, সেখানে জে-10সি পাওয়া যায় $40 থেকে $60 মিলিয়ন। তাই যারা পশ্চিমা যুদ্ধ বিমান কিনতে পারেন না বা চান না, তাদের জন্য চীনা ফাইটার এখন এক প্রিয় বিকল্প। বিশ্লেষকদের ভাষায়, পরিষ্কার আকাশে, দক্ষ কৌশলে রাফাল অজেয়, কিন্তু PL-15 হাতে জে-10সিও কম ভয়ঙ্কর নয়। শেষ পর্যন্ত রাফাল যেখানে রাজকীয় পরিপূর্ণতা, জে-10সি সেখানে দ্রুত উত্থানের প্রতীক। একদিকে ফরাসি নিখুঁত প্রকৌশল, অন্যদিকে চীনা সাহসী উদ্ভাবন। প্রশ্নটা তাই এখনো খোলা, যখন তারা মুখোমুখি হবে, আকাশে গর্জন তুলবে কে? রাফালের গর্ব নাকি জে-10সির গতি? একই আকাশে দুই যোদ্ধা, একটি ইউরোপের অহংকার, অন্যটি এশিয়ার উচ্চাকাঙ্ক্ষা। বিজয়ী হোক যেই হোক, আকাশে তখন শুধু শোনা যাবে একটাই শব্দ, গর্জন।